কেউ তো এই কাজটা করেছে, আপনার কাউকে সন্দেহ হয় না? স্যার আমি কাউকে সন্দেহের তালিকায় রাখতে পারছি না। আমি জানি না কার ভেতরে এরকম ভেস্টেড ইন্টারেস্ট আছে। ফার্স্ট অফ অল আমি চাকরিতে জয়েন করেছি জাস্ট কিছুদিন হলো, অ্যান্ড সেকেন্ড ইজ আমরা সবাই এখানে কালিগ, খুব কম সময়ের জন্য আমাদের দেখা হয়। তাই কার মনের ভেতরে কি আছে, কার এরকম উদ্দেশ্য থাকতে পারে, আই রিয়েলি ডোন্ট নো। আর আমার ইন্টারেস্টও নেই জানার। এরকমও তো হতে পারে যে হসপিটালের কেউ নয়, বাইরের কেউ এই কাজটা করেছে, বা হয়তো পেশেন্টের বাড়ির লোকের মধ্যে কেউ একজন সেই কাজটা করেছে। এটাও কিন্তু ইগনোর করা যায় না স্যার, একবার ভেবে দেখবেন। ফাইন, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। নেক্সট। স্যার, শবনম খাতুন। বসুন। থ্যাংক ইউ স্যার। ডক্টর শবনম খাতুন, আপনাদের এই হাসপাতালে ভেরি রিসেন্ট একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে, আপনি নিশ্চয়ই জানেন। আচ্ছা, এই ঘটনায় আপনার কি কাউকে সন্দেহ হয়? না স্যার, আমার কাউকে সন্দেহ হয় না, আর সন্দেহ করার কোনো জায়গাই নেই, কারণ আমি নিশ্চিতভাবে জানি এই কাজটা কে করেছে। আচ্ছা ম্যাডাম, আপনি যদি নিশ্চিতভাবেই জানেন তাহলে সেটা ম্যানেজমেন্টকে জানান কেন? স্যার, ম্যানেজমেন্টকে তো জানানোর আমার কথা নয়, কিন্তু তাদেরকে যা ইঙ্গিত দেওয়ার আমি দিয়েছি। আপনারা প্রশাসন থেকে এসছেন, তদন্ত করছেন, আর আমি চাই আপনাদের তদন্তে হেল্প করতে। আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনাদের সাহায্য করব। স্যার, বাকি যে কথাটা আমি ওখানে বলতে পারিনি, সেই কথাগুলো আজ আমি আপনাদের জানাবো। বলুন বলুন, আপনি কি বলতে চান? এই ঘটনাটা ঘটিয়েছে ডক্টর রোহিণী চৌধুরী। কি হিসাবে আপনি এই কথাটা বলছেন? স্যার, আপনি যদি সিসিটিভি ফুটেজ দেখেন, যে কাজটা করেছে তার মুখ হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু স্ট্রাকচারাল একটা মিল আছে। এবং আরেকটা ব্যাপার আমরা এড়িয়ে যেতে পারি না স্যার, তার হাত। যেই হাত দিয়ে উনি ইনজেকশনটা পুশ করছিলেন, সেই আঙুলে একটা আংটি ছিল, আর সেই আংটিটা রোহিণী চৌধুরীর আংটি। আর আঙুলগুলো আমার চেনা, সেটা রোহিণী চৌধুরীরই আঙুল। আপনার অবজারভেশন পাওয়ার খুব ভালো, ইনফ্যাক্ট আমিও এটা অবজার্ভ করেছি। ম্যাডাম, এখনো পর্যন্ত কেউ এটাকে পয়েন্ট আউট করেনি। হতে পারে ইচ্ছে করে করেনি, বা এমনও হতে পারে রোহিণী চৌধুরীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে চায়নি, অথবা অপরাধী হিসাবে চিহ্নিত হোক। আবার এও হতে পারে কেউ হয়তো ব্যাপারটাকে সেভাবে নজরই করেনি। স্যার, একটা পেশেন্টকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তারপর একজন ডাক্তার করেছে, স্যার আমি ভাবতেই পাচ্ছেন এরকম কোনো ঘটনা ঘটতে পারে। স্যার, আপনি ভাবতে পাচ্ছেন একটা হাসপাতালে এরকম ঘটনা ঘটেছে এবং ডাক্তাররা ঘটিয়েছে, বাইরে কি মেসেজ যাচ্ছে? স্যার, আমি তীব্র প্রতিবাদ করছি। আমি চাই রোহিণী চৌধুরী শাস্তি পাক, সবার সামনে সত্যিটা আসুক, সবাই সত্যিটা জানুক। স্যার, তবুও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি রোহিণী চৌধুরীকে সুযোগ দেন কিছু কথা বলার। স্যার, আপনাদের কাছে কথাগুলো বলতে পেরে আমার সত্যিই খুব হালকা লাগছে, কারণ ভেতরে ভেতরে আমার একটা যন্ত্রণা হচ্ছিল। আমি তো একজন ডাক্তার স্যার, আমি ভাবতেই পাচ্ছি না স্যার, একজন ডাক্তারের যেখানে একটা রোগীকে জীবন ফিরিয়ে দেওয়ার কথা, সেখানে জীবন কেড়ে নিতে চাইলো। আপনি আসুন, কাল আমরা ঠিক এই সময় এখানে রিপোর্ট নিয়ে আসব এবং সকলকে থাকতেও অনুরোধ করব, আর যাওয়ার সময় কর্তৃপক্ষকে বলে যাব। থ্যাংক ইউ স্যার। আমাদের তদন্তের রিপোর্ট আমরা একটা তৈরি করেছি এবং তদন্ত শেষ হয়েছে। আমার কথা মতো আপনারা সকলেই এখানে উপস্থিত, এবং আপনাদের অনুমতি পেলেই আমি আমার তদন্তের রিপোর্টটা
এখানে পেশ করতে পারি। আরে আপনাকে তো আমরা সেই জন্যই এখানে ডেকেছি। আপনি শুরু করুন, আমাদের সমস্ত স্টাফ এখানে আছে। ওকে, ফাইন। দেখুন, অপরাধী অপরাধটা একদিনে করেনি। তিনি বেশ কিছুদিন ধরেই ওই অপরাধটার একটা ব্লুপ্রিন্ট ছুঁকছিলেন। তার মুখ্য উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারে শবনম খাতুনকে অপদস্থ করা, তাকে একটা প্রশ্নের মুখে এনে দাঁড় করানো, আর সর্বোপরি তার চাকরিটাকে নট করে দেওয়া। আসলে এটা আমাদের একটা অ্যানালিসিস। তদন্ত করে আমরা এই অ্যানালিসিসটাই পেয়েছি। আপনি বলে যান, আমাদের সবটা জানা দরকার। না, আমি একটা কথা বুঝতে পারছি না। ডক্টর শবনম খাতুন একজন নতুন ডাক্তার, তিনি সবে এখানে জয়েন করেছেন, নিজেকে এখনো প্রমাণ করতে পারেননি। তো তাকে নিয়ে কার এত মাথা ব্যথা হবে যে তার এগেনস্টে কনস্পিরেসি করে তাকে এরকম একটা প্রশ্নের সম্মুখীন করবে? রাইট, তাকে নিয়ে আমাদেরও কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার ভালো তার মন্দ, তিনি ভালো কি করলেন বা তিনি কি খারাপ করলেন, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা আছে, এবং সেটাকেই আমরা তদন্ত করে একটা জায়গায় আনতে চেয়েছি। ডক্টর রয়, আপনি এই ব্যাপারে কোনো কথা বলবেন না। উনি যখন বলছেন ওনাকে বলতে দিন। স্যার, আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না যে এই হসপিটালে এত জঘন্যতম একটা কাজ কে করতে পারে। না মানে প্রত্যেকেই তো নিজের নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে, ইন্ডিপেন্ডেন্টলি সবাই চাকরি করছে, সেখানে শবনম খাতুনের চাকরিটা কেড়ে নিয়ে কার কি লাভ হবে? আপনি আমাকে সেই একই কথায় আবার ফিরিয়ে আনতে চাইছেন। দেখুন ম্যাডাম, শবনম খাতুনের প্রতি কার কি মানসিকতা সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট এখানকার কারোর সঙ্গে আমার কোনো পার্সোনাল রিলেশনও নেই। আমি শুধু এখানে এসেছি একটা রিপোর্ট পেশ করতে। আমি যদি এখানে একটা দুম করে রিপোর্ট দিয়ে দিই, মানে যেন তেন প্রকারে একটা রিপোর্ট বার করে দিই, তাহলে কি সেটা আপনারা বিশ্বাস করবেন? আপনারা তো তার একটা অ্যানালিসিস চাইবেন, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাইবেন, তাই তো? ঠিক সেই জন্যই আমি এতগুলো কথা বলতে বাধ্য হচ্ছি। আমার তো মনে হয় বারবার ওনাকে বাধা দিয়ে ওনার সময় নষ্ট না করে উনি যেটা বলছেন সেটা আমাদের শোনা উচিত। আমরা তো ওনার কথা শোনার জন্য এখানে জমায়েত হচ্ছি, তাই না? সরি স্যার। আপনি প্লিজ বলুন অফিসার। আমরা সকলে এখানে ভীষণ একাগ্রভাবে অপেক্ষা করছি এটা জানার জন্য যে কে সেই মানুষটা যে শবনমের এইভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে। এক্স্যাক্টলি, সেটাই তো আমরাও তো অপেক্ষা করছি জানার জন্য। লেট মি ফিনিশ। হ্যাঁ, আপনি বলুন স্যার। আমি আপনাদের রিকোয়েস্ট করব, এই ব্যাপারে পুলিশকে কেউ কোনো প্রশ্ন করবেন না। এইভাবে ইন্টারেক্ট করলে কথার ফ্লোটা নষ্ট হচ্ছে, আমি এতটুকু আশা তো করতে পারি। আপনি বলুন। অপরাধী সুযোগের অপেক্ষায় ছিল। ডক্টর শবনম খাতুনকে যখন নতুন একটা দায়িত্ব দেওয়া হয় তখন সে তককে ছিল। আর একটা কথা, অপরাধী যেখানে অপরাধ করে সেখানে একটা সূত্র ফেলে যায়। এখানেও ঠিক তাই হয়েছিল। অপরাধী একটা সূত্র এখানে ফেলে গিয়েছিল এবং সেই সূত্র ধরেই আমরা তদন্ত শুরু করি। ডক্টর শবনম খাতুন একজন প্রতিভাবান ডক্টর। তার ট্র্যাক রেকর্ডও তাই বলছে, তার কলেজের রিপোর্টও তাই বলছে। তিনি চ্যালেঞ্জ নিতে জানেন। তিনি যে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং এক্সপেরিমেন্ট করতেও তিনি ভয় পান না, এবং কি এক্সপেরিমেন্ট করলে, কতটা এক্সপেরিমেন্ট করলে কি সুফল পাওয়া যায় সেটাও তিনি খুব ভালো করেই জানেন। তাই তাকে ডক্টর সূর্য রায় একটা ক্রিটিক্যাল পেশেন্টের দায়িত্ব দিয়ে বলেন তাকে প্রমাণ করতে হবে তিনি কত বড় ডাক্তার।
কিন্তু তিনি সূর্য রায়ের নির্দেশ মোতাবেক কাজ না করে নিজের এক্সপেরিমেন্টও কাজে লাগান। তিনি একটি ওষুধ বদল করেন এবং ওষুধের নির্দিষ্ট মাত্রা প্রয়োগ করেন যাতে ওই পেশেন্টের চূড়ান্ত কোনো ক্ষতি না হয়। এতে তার ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এমতো পরিস্থিতিতে শবনমের এক্সপেরিমেন্ট একেবারে সফল হয়। তিনি যে ওষুধটা দিয়েছিলেন, মেডিসিন অ্যাপ্লাই করেছিলেন, তাতে একটু একটু করে পেশেন্ট বেটার ফিল করতে থাকেন। এমতাবস্থায় শবনমের সঙ্গে পেশেন্টের কথাও হয় এবং তিনি পেশেন্টকে আশ্বস্ত করেন তিনি 1 মাস বাদে পেশেন্টকে ছেড়েও দেবেন। সেই পেশেন্ট স্বভাবতই শবনমের প্রতি খুব কৃতজ্ঞ হন এবং খুশিও হন। তার মনে হতে থাকে যে তিনি যেন একটা নতুন করে বাঁচার উপায় খুঁজে পেলেন এতদিনে। সরি আমি না একটু ইন্টারাপ্ট না করে পারছি না। স্যার, আপনি কি পেশেন্টের মনের অবস্থা জেনেছেন? কথা বলেছেন পেশেন্টের সাথে? কেন বলুন তো? না মানে আপনি যেভাবে পেশেন্টের মনের কন্ডিশন বা ফিলিং ইমোশনগুলোকে অ্যানালিসিস করেছেন তাতে মনে হচ্ছে আপনি তো পুলিশ নন, আপনি কোনো সাইকো অ্যানালিস্ট। আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব। শুধু এটা না, সব প্রশ্নের উত্তর আমি দেব। রাখলাম আপনার প্রশ্নটা, আমি রাখলাম, বর্জন করলাম না। আপনার প্রতিটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর আমি দেব, এই পর্বেই দেব। কিন্তু এখন আসল কাজ করা যাক। পেশেন্ট যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সেটা হাসপাতালের সকলেই বুঝতে পারছিলেন। বিশেষ করে বুঝতে পারছিলেন যিনি শবনমকে অপদস্থ করার চেষ্টা করেছিলেন তিনি। এবং তিনি জানতেন পেশেন্ট যদি সুস্থ হয়ে ওঠে তাহলে এই হাসপাতালে শবনম খাতুন একটা দারুণ আধিপত্য তৈরি করবে এবং সেটাই তিনি মেনে নিতে পারেননি। তাই তিনি একটা ছক কষেছিলেন। তিনি চেয়েছিলেন এই চ্যালেঞ্জে যেভাবেই হোক শবনম খাতুনকে হারাতে। তাই তিনি যে মেডিসিনের মাধ্যমে রোগী সুস্থ হয়ে উঠছিল সেই মেডিসিনটা আর প্রয়োগ করতে দিতে চাননি। আমি এ কথা বলছি না যে অপরাধী চেয়েছে পেশেন্টের বড় কোনো ক্ষতি হোক, তার কারণ তিনি ডাক্তার, তিনি পেশেন্টের ক্ষতি চাইতে পারেন না। তবে এটা আমি হলফ করে বলতে পারি তিনি চেয়েছিলেন ডাক্তার শবনম খাতুনের ট্রিটমেন্টে যেন ওই পেশেন্ট সুস্থ হয়ে না ওঠে। তাই তিনি একটা দিন ঠিক করলেন, যে দিনটা ডাক্তার শবনম খাতুনের অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনি ওই পেশেন্টের সাময়িক একটা ক্রাইসিস তৈরি করবেন। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু কি করে করবেন তিনি ওই কাজ? কারণ সব সময় তো সেখানে কেউ না কেউ প্রহরায় থাকেন। তাই তিনি সে সময় যে সিস্টার দায়িত্বে ছিলেন তাকে একটা প্রলোভন দিলেন। আমি আপনাকে বলছি মিস শ্রুতানুকা, আপনি নিজে মুখে বলুন সেদিন আপনি কি প্রলোভনের মুখোমুখি হয়েছিলেন? আমি জানি আজকে আমার এই কথাগুলো শুনলে ম্যানেজমেন্ট হয়তো আমাকে আর চাকরিতে রাখবে না, আমি একটা ক্রাইসিসের মধ্যে পড়ব। কিন্তু তাও এই অবস্থায় একজন নার্স হয়ে আমি চুপ করে থাকতে পারবো না। বিশেষ করে একটা নিরপরাধ মানুষকে যখন ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তখন আমি তার প্রতিবাদ করবই। আমি অনেক সময় ডক্টর রোহিণী চৌধুরী বা অনেককেই আমি এই হসপিটালে বলতাম যে আমার এখানে স্যালারি বড্ড কম, আমার সংসার চালাতে খুব অসুবিধা হয়, কারণ আমার কাঁধে অনেক দায়িত্ব ছিল। একটা অন্য চাকরি পেলে, একটু বেটার জব পেলে আমার জন্য খুব ভালো হতো। এরা সকলেই ডাক্তার, তাই এদের রেফারেন্সে কোনো ভালো জব পাবো এই আশাতেই আমি এই কথাগুলো এদের বলতাম।
ডক্টর রোহিণী চৌধুরীকেই আমি বলেছিলাম, এবং ডক্টর রোহিণী চৌধুরী পার্টিকুলার সেই ঘটনার দিনই আমাকে কফি শপে যেতে বলেন। না না, এক সেকেন্ড, আমি বুঝতে পারছি না যে এটার সঙ্গে শাবনামের পেশেন্টের ক্রিটিক্যাল হয়ে যাওয়ার কি সম্পর্ক। একটু ক্লিয়ার করে বলবেন আমাকে। আপনি এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? বলবার জন্য তো উনি এসেছেন, ধৈর্য ধরে শুনুন। যশ, যশ, ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে আমি না সিরিয়াসলি বুঝতে পারছি না। আমার ভীষণ টেনশন হচ্ছে, আমি প্যানিকড হয়ে পড়ছি। তুই ওদের কথাটা শেষ হতে দে না। তুই যখন কিছু করিসনি তাহলে তুই টেনশন করছিস কেন? তুই তো আর চাসনি যে শবনমের কোনো ক্ষতি হোক। না, নেভার। আমি এখন এটা ভাবতেই পারি না। ব্যাস, তাহলে তো মিটেই গেল রোহিণীদি। এত ভাবছো কেন? দেখো, ওনারা তদন্ত করছেন, ফলাফল নিশ্চয়ই জানাবে আমাদের। আর প্রমাণ ছাড়া তো ওনারা কিছু করবেন না। আর আমরাও বা প্রমাণ ছাড়া কেন বিশ্বাস করব বলো? প্রমাণ দেবে, তারপর তো বিশ্বাস করব। তবে যদি প্রমাণ দেন তাহলে কিন্তু অবিশ্বাসও করতে পারবো না। তোমার তারপর যদি কোনো চ্যালেঞ্জ করার থাকে তুমি চ্যালেঞ্জ করো না, তাতে কোনো অসুবিধা নেই রোহিণীদি। কিন্তু এখন একটু ধৈর্য ধরো প্লিজ। বলুন, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, উনি আমাকে বলেন যে ওনার এক বন্ধু আসবেন এবং সেই বন্ধু একটা হসপিটাল তৈরি করছেন এবং তাতে অনেক নতুন স্টাফ লাগবে। এবং উনি আরও বলেন যে আমি তোমার হয়ে কথা বলে রেখেছি ওর সাথে, তুমি একটু গিয়ে ওর সঙ্গে দেখা করে এসো। ও পাশে একটা কফি শপে বসে আছে। আমি ওনাকে বলেছিলাম যে আমি তো এখন ডিউটিতে আছি, আর এই ডিউটিতে থাকাকালীন আমি পেশেন্ট ছেড়ে কিভাবে যাব। তখন উনি বলেছিলেন যে তুমি যাও, কোনো ক্রাইসিস হলে আমি সামলে নেব। আর এই কথাটা কাউকে বলার দরকার নেই, কারণ তুমি পেশেন্ট ছেড়ে চলে গেছো এটা জানলে অনেকেই অনেক কথা বলবে। হ্যাঁ স্যার, আমি স্বীকার করছি যে আমি লোভের বশবর্তী হয়ে সেদিন আমি ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ঠিক আছে মিস, আপনি যখন ডক্টর রোহিণী চৌধুরীর বন্ধু ডক্টর স্বপ্নদীপের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি আপনাকে যা বলেছিলেন সেটা আমি একটু ডিসক্লোজ করছি। তিনি আপনাকে একটা হাসপাতাল তৈরির কথা বলেছিলেন, যে হাসপাতালটার কোনো ব্লু প্রিন্টই ছিল না। হাসপাতালটার কোনো জমি ছিল না, কোনো রেজিস্ট্রেশন ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু তার আগেই তিনি বেরিয়ে পড়েছিলেন স্টাফ কালেকশন করতে। আমি ওনাকে যখন প্রশ্ন করেছিলাম, উনি তার কোনো সদুত্তর দিতে পারেননি। উনি যেটা বলেছিলেন বা যেগুলো বলেছিলেন সেটা ছিল ভীষণ উইক। আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি, আর সেটা আপনার কাছে উইক মনে হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে যে আমার কথাটা ফেক। দেখুন ডক্টর স্বপ্নদীপ বোস, আপনি যত কম কথা বলবেন সেটা আপনার পক্ষে ভালো। তার কারণ অলরেডি আপনি পরোক্ষভাবে এই কেসের সঙ্গে জড়িয়ে গেছেন। যত বেশি কথা বলবেন তত বেশি আপনি এই কেসের সঙ্গে প্রত্যক্ষভাবেও জড়িয়ে যেতে পারেন। তারপর এই সিস্টারের অবর্তমানে আরেকজন সিস্টার ওই পেশেন্টের কেবিনে আসেন, এসে ওই পেশেন্টকে একটা ইনজেকশন পুশ করেন। যদিও ওই সিস্টারের মুখ আমরা দেখতে পাইনি, কিন্তু তার হাতের আঙুলগুলো স্পষ্ট দেখা গেছে, এবং সেই আঙুলে একটা আংটি ছিল যেটা পরিষ্কার দেখা গেছে ওই ভিডিও ফুটেজে। যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। যাক, আমি বাঁচলাম তাহলে এই যাত্রায়। কোনো আংটি পরি না আমি, দেখে নি। রোহিণীদি, কাল পর্যন্ত কিন্তু আংটিটা তোমার আঙুলেই ছিল।
কেন মিথ্যে কথা বলছো শবনম? কেন মিথ্যে কথা বলছো বলো তো? এরম ভাবে মিথ্যে একটা অপবাদ দিয়ে আমাকে কেন ফাঁসানোর চেষ্টা করছো? আর যখন তোমার ভালোর জন্য, তোমার ভালো চেয়ে আমি জীবনপণ রেখেছি, তখন এই মিথ্যে কথাগুলো বলে আমাকে ফাঁসানোর চেষ্টাটা না করলেই নয়। যশ, তুই কখনো দেখেছিস আমাকে আংটি পরতে? তোমরা সবাই কেউ দেখেছো আমাকে কোনো আংটি পরতে? আমি তো খেয়াল করিনি। তুই পরে থাকলেও আমি দেখিনি, আর পরে না থাকলেও সেটাও আমি খেয়াল করিনি। আমি কিছুই খেয়াল করিনি।